আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতে আমরা এই ড্রামার ফিমেল লিড বিউটিকে দেখতে পাই। আজকে তার বিয়ের প্রথম রাত ছিল আর সে তার হাজবেন্ডের জন্য অপেক্ষা করছিল। তখনই ওইখানে আমাদের এই ড্রামার মেন লিডের এন্ট্রি হয়। তার নাম ছিল জিয়ান আর জি ফ্যামিলির বড় ছেলে। সে ছিল জি ফ্যামিলির উত্তরাধিকারী আর সে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করে আমার বাসার মধ্যে কি চলছে। তখন তার অ্যাসিস্ট্যান্ট তাকে বলে আজকে আপনার ছোট ভাইয়ের বিয়ে হয়েছে। জিয়াং বলে আমি এই ব্যাপারে কেন কিছু জানতে পারিনি। অন্যদিকে ওয়াং বিউটির রুমে যায় আর তাকে বলতে লাগে তোমার কি মনে হয় যে আমি এই বিয়েতে খুশি আছি? তুমি কি দেখোনি আমাদের জি ফ্যামিলি আমাদের বিয়ের পার্টিও রাখেনি, না এটাকে পাবলিকালি অ্যানাউন্সমেন্ট করেছে। আর তোমার তো সাহসও নেই আমার সামনে দাঁড়ানো, আর তুমি আমার ওয়াইফ হওয়ার স্বপ্ন দেখছো। তখন বিউটি ভাবে যে আমি তো একটা গরিব আর অনাথ মেয়ে। ফ্ল্যাশব্যাকে আমরা দেখতে পাই মিসাই বলে আমার ছোট মেয়ের বিয়ে জি ফ্যামিলির ইয়াং মাস্টারের সঙ্গে হয়েছে, কিন্তু সে মারা গেছে। এখন জি ফ্যামিলি এই সিটির সব থেকে বড়লোক ফ্যামিলি, এই জন্য আমরা এই বিয়েটাকে এইভাবেই যেতে দিতে পারি না। আর তুমি আমার মেয়ের জায়গাটা নিবে, তুমি তাড়াতাড়ি করে একটা বাচ্চা নিয়ে নিবে যাতে তুমি ওই ফ্যামিলির অংশ হতে পারো। তারপরে আমাদের হাই ফ্যামিলি হেল্প করবে। যদি ওই ফ্যামিলি আমাদের হাই ফ্যামিলিকে সাহায্য করে তাহলে আমি তোমার বোনের পড়ালেখার আর চিকিৎসা সব খরচই দিব। তুমি শুধু আমার মেয়ের জায়গায় এই কাজগুলো করতে থাকো। এই নাও ওষুধ খেয়ে নাও যাতে বাং তোমার উপরে খুশি হয়ে যায় আর এই বিয়েটাকে সে যাতে শেষ না করতে পারে। প্রেজেন্টে এইসব কিছু ভেবে মিউটি ভাঙের সঙ্গে ভালোভাবে ব্যবহার করতে লাগে, কিন্তু ভাং তাকে ধাক্কা দিয়ে দেয় আর তাকে ইনসাল্ট করে তার গার্লফ্রেন্ডের কাছে চলে যায়। বিউটি তো ওই ওষুধটাকে খেয়ে ফেলেছিল, তাই তার নেশা হতে লাগে আর তার অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। যখনই সে রুম থেকে বের হয় তার জিয়ানের সঙ্গে থাকা লাগে। জিয়ান বলে তুমি কি আমার ছোট ভাইয়ের স্ত্রী, কিন্তু তুমি মাঝরাতে এইখানে সেখানে কেনই বা ঘোরাঘুরি করছো? জিয়ান নোটিস করে যে মিউটির ফিভার আর সে নেশাগ্রস্ত অবস্থায় আছে। সে তাকে তার রুমে নিয়ে যায়। তখন বিউটি তাকে তার দিকে টানে। জিয়ান বলে তুমি কি জানো আমি কে আর তুমি কার সঙ্গে এইসব কিছু করছো? ততক্ষণে তো বিউটি তাকে কিস করে ফেলে। জিয়ান বলে মনে রাখবে যে এই সব কিছুর জন্য দোষী তুমিই হবে। এইটা বলেই সে বিউটির সঙ্গে নাইট স্পেন্ড করে। পরের দিন সকালে যখন বিউটি জাগে সে জিয়ানকে দেখে অনেক বেশি ভয় পেয়ে যায়। জিয়ান যখন বেডের মধ্যে দেখে তখন সে বুঝে যায় যে এটা তো বিউটির প্রথমবার ছিল। বিউটি তাকে জিজ্ঞাসা করে আপনি কে আর আপনি আমার রুমের মধ্যে কি করছেন? জিয়ান বলে তুমি কি ভুলে গেছো? তুমি তো মাঝরাতে আমাকে এইসব কিছু করার জন্য জোর করেছিলে। বিউটি জিজ্ঞাসা করে কিন্তু আপনি আমার সঙ্গে এইসব কিছু কেন করেছেন? জিয়ান বলে আমি তো শুধু তোমার অফারটাকে অ্যাকসেপ্ট করেছি আর তোমার ফিলিং এর ব্যাপারে ভেবেছি। এসব কিছু শুনে বিউটি কান্না করতে করতে বলে তুমি একটা বিষ। জিয়ান বলে তুমি আমাকে কিছু বলার আগে আমি তোমাকে একটা অ্যাডভাইস দিচ্ছি, তুমি তোমার কাপড় পরে নাও। এটা শুনে বিউটি অনেক লজ্জা পায় আর বলে মিস্টার জিয়ান আমি আপনাকে একটা রিকোয়েস্ট করছি যে কালকে রাতে যাই হয়েছে ওই সবকিছু আপনি ভুলে যান আর আপনি এমনটা প্রিটেন্ড করবেন যে আমরা একে অপরকে চিনি না। জিয়ান তার কাছে গিয়ে বলে আমি এত সহজে কোনো জিনিস ভুলে যাই না। আর দ্বিতীয় কথা এই ব্যাপারটা যদি আমার ভাই জানতে পারে তাহলে সে কি না ভাববে। বিউটি বলে আপনি আমার থেকে দূরে থাকুন আর আপনি আমার দুর্বলতার সুযোগ নিয়ে আমার সঙ্গে সবকিছু করে ফেলেছেন আর এখন এমন ধরনের কথা বলে আপনি আমাকে অনেক বেশি হার্ট করছেন আর আপনি এত বেশি হার্টলেস কিভাবেই বা হতে পারে। জিয়ান বলে ঠিক আছে তুমি আমাকে ক্ষমা করে দাও আর আমি তোমাকে একটা জিনিস দেখাতে চাই। জিয়ান বিউটিকে বাঙের কাছে নিয়ে যায় আর সে তার গার্লফ্রেন্ডের সঙ্গে শুয়েছিল আর সে তার গার্লফ্রেন্ডকে বলে তুমি একদমই চিন্তা করবে না, ওই মেয়েটাকে জোর করে আমার সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে, আমি কোনোদিনও ওই মেয়েটাকে অ্যাকসেপ্ট করব না আর অনেক তাড়াতাড়ি আমি তাকে আমার বাসা থেকেও বের করে দিব। জিয়াং বলে দেখো তোমার হবু স্বামী বাইরে অন্য একটা মেয়ের সঙ্গে আছে আর তুমি কি ভিতরে গিয়ে তাকে জিজ্ঞাসা করবে না যে সে তোমার সঙ্গে এমনটা কেন করেছে? বিউটি বলে জিজ্ঞাসা করেই বা কি হবে, আর সব ছেলেরাই একই রকমই হয় আর এখন আপনি আমাকে হার্ট করছেন। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। জিয়ান ভাবে তার সঙ্গে এত
খারাপ হচ্ছে, তবুও সে কিছুই বলছে না তার কি সমস্যা আছে। পরের দিনে সে গাড়ির মধ্যে বলে, তোমার হবু হাজবেন্ড অন্য একজন মেয়ের সঙ্গে ছিল, তবুও কি তোমার খারাপ লাগেনি? বিউটি বলে, আপনার জি পরিবার অনেক বেশি বড়লোক, আর আপনাদেরকে কেই বা না চিনে, আর আমি একটা গরিব মেয়ে, আর আমি কি বা করতে পারি? এমনি তো আমার মনে ওয়াংয়ের জন্য কোনোই ফিলিং নেই। জিয়াং বলে, তুমি কি আমার উপরে রেগে আছো? আর তুমি যদি আমার উপরে রাগ বের করতে চাও তাহলে বের করতে পারো। এটা শুনে মিউটি জিয়াংকে কিস করে। জিয়ান বলে, এইটার মানে আমি কি ভাববো? তুমি কি আমার ধারা আমার ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে চাও? বিউটি বলে, একদমই না। আর সে ভাবে, আমি আমার হবু হাজবেন্ডের ভাইকে কিভাবেই বা কিস করতে পারি? এটাতে তো আমার এঙ্গেজমেন্টও ভেঙে যাবে, আর মিসাই তো আমাকে মেরেই ফেলবে। জিয়াং বলে, তুমি কি চাও আমি তোমার সঙ্গে নাইট স্পেন্ড করার পর তোমার সব দায়িত্ব নিয়ে নিব? তখনই মিউটির কাছে বাংয়ের কল আসে, আর জিয়াং ওই কলটাকে ধরে। বাং বলে, তুমি কোথায় আছো? জিয়াং কিছু বলতোই এর আগে বিউটি তার থেকে মোবাইলটা নিয়ে কলটাকে কেটে দেয়। জিয়াং বলে, এটা তো তোমার এত বেশি ভয় পাওয়ার কি বা দরকার ছিল? এই ব্যাপারটা যদি বাং জানতে পারে তাহলে তুমি সব সময়ের জন্যই আমার হয়ে যাবে। বিউটি বলে, মিস্টার জিয়ান, আপনি আপনার সম্মানটা দেখুন, আর আমারও, কারণ আমি আপনার ছোট ভাইয়ের হবু স্ত্রী, আর আপনি আমার সঙ্গে এমন কেন করছেন? এটা বলেই সে গাড়ি থেকে নেমে যায়। তখন জিয়ানও তার পিছনে যায়, আর তাকে তার জ্যাকেটটা পরিয়ে তাকে কোলে উঠিয়ে নেয়, আর তাকে বলে, তোমার কাপড় খারাপ হয়ে গেছে, চলো আমি তোমাকে নতুন কাপড় কিনে দেই। তখন বিউটি বলে, মিস্টার জিয়ান, আপনি আমার সঙ্গে এসব কিছু কেন করছেন? প্লিজ আপনি আমাকে নিচে নামান। দেখেন, বাং আমাকে পছন্দ করে না, আর আপনি যদি আমার সঙ্গে এসব কিছু করেন তাহলে আমার জি ফ্যামিলিতে থাকা অনেক বেশি কষ্টসাধ্য হয়ে যাবে। এই জন্য আপনি আমার থেকে দূরে থাকুন। জিয়াং বলে, কি দূরত্ব? ওইটা কি? তোমার কি মনে হয় যে তুমি এত সহজে আমার থেকে দূর হয়ে যাবে? এটা শোনার পর মিউটি অনেক বেশি ভয় পেয়ে ওইখান থেকে চলে যায়। মিউটির যাওয়ার পরে জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট তাকে জিজ্ঞাসা করে, আপনি কি মিস মিউটিকে পছন্দ করতে লেগেছেন? হয়তো এটা করা আপনার জন্য একদমই ঠিক হবে না, কারণ সে আপনার ভাইয়ের হবু স্ত্রী। জিয়াং বলে, কি করলে কি ভালো হবে নাকি খারাপ হবে এই ব্যাপারে আমার কোনোই সমস্যা নেই। এটা সত্যি যে আমি এমন লিটল গার্লকে পছন্দ করি না, কিন্তু তার লিপস গুলো অনেক সুইট ছিল। এখন আমি মিউটিকে পছন্দ করতে লেগেছি, আর আমি মিউটিকে কারোই হতে দিব না। অন্যদিকে মিউটি একটা দোকানে গিয়ে তার কাপড়গুলোকে চেঞ্জ করে, আর জিয়াংয়ের জ্যাকেটটা দেখে ভাবে বাসায় যাওয়ার পরে আমি তাকে তার জ্যাকেটটা দিয়ে দিব। তখনই ওই স্টোরের মধ্যে ওয়াং তার গার্লফ্রেন্ডের সঙ্গে ওইখানে এসে পড়ে, আর সে তাকে জিজ্ঞাসা করে, তুমি এইখানে কি করছো? আর তার গার্লফ্রেন্ড তাকে বলে, তুমি এই জেন্টস জ্যাকেটটা তোমার হাতের মধ্যে কেন নিয়ে রেখেছো? এটা দেখে ভাং বলে, আচ্ছা আমি বুঝতে পেরেছি যে তুমি বাসার মধ্যে কেন ছিলে না, কারণ তুমি আমার পিছনে লুকিয়ে লুকিয়ে অন্য ছেলেদের সঙ্গে দেখা করছো, আর তুমি এটা কোনোদিনও ভুলে যাবে না যে তুমি এখনো আমার ফিয়ন্সে। তুমি সত্যি সত্যি বলো যে তোমার কার সঙ্গে অ্যাফেয়ার চলছে? আর এই কথাটার মিউটির কাছে কোনোই উত্তর ছিল না। এটাতে তার গার্লফ্রেন্ড বলে, সে এইভাবে বলবে না। তুমি একটা কাজ করো, তুমি তার কাপড় খুলে দেখো, সে যদি কালকে রাত্রে অন্য ছেলেদের সঙ্গে থাকে তাহলে তার বডির মধ্যে নিশ্চয়ই কোনো দাগ থাকবে। এটা শুনে বিউটি বাংকে বলে, আপনি কি এই ব্যাপারটা নিয়ে জেলে যে আমি কালকে রাত্রে অন্য ছেলের সঙ্গে ছিলাম? এটা শোনার পর ভাং ভাবে মনে হচ্ছে যে সে ইচ্ছে করে আমাকে জেলাস করানোর জন্য এসব কিছু বলছে, কারণ আমি তাকে কালকে রাত্রে ছেড়ে দিয়েছিলাম। ঠিক আছে, আমি এইখানে কাপড় খুলছি, কিন্তু পরে আপনি এটা বলবেন না যে আমি আপনার জি ফ্যামিলির সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছি। এটা শোনার পর বাং তাকে এসব করতে থামিয়ে দেয়, আর বলে, এমন করলে আমাদের ফ্যামিলির সম্মান নষ্ট হবে, আর আমার এই ব্যাপারে কোনোই সমস্যা নেই যে কালকে রাতে তুমি কোথায় ছিলে। কিন্তু তার গার্লফ্রেন্ড তো তার কথাতে রাজি হয় না, আর তার কাপড় খুলতে লাগে, আর বলে, আমি তো তোমার পুরনো কাপড় খুলতে তোমার সাহায্য করেছিলাম যাতে তুমি নতুন কাপড় পরতে পারো। তখনই ওখানে জিয়াং এসে পড়ে, আর তাকে বলে, তোমার মা বাবা কি তোমাকে এইটাই শিক্ষা দিয়েছে যে তুমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে এইভাবে অসম্মান করো? জিয়াংকে দেখে তো বাং অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু জিয়াং বিউটিকে জিজ্ঞাসা করে, কাপড় কিনতে কি তোমার এত বেশি সময় লাগে? এটা শুনে তো বাং অবাক হয়ে যায়, আর তার ভাইকে জিজ্ঞাসা করে, আপনি কি বিউটিকে চিনেন? জিয়াং বলে, অফকোর্স আমরা একে অপরকে অনেক ভালোভাবেই চিনি, আর তুমি কি এটা জানতে চাইবে না যে আমরা একে অপরকে কিভাবে চিনি? এটা শোনার পর তো বিউটি অনেক বেশি ভয় পেয়ে যায়, আর জিয়াং তার ভয় পাওয়া চেহারা দেখে কথাটাকে ঘুরিয়ে নেয়, আর বলতে লাগে, আমি তো শুধু মজা করছিলাম। বিউটি তো আমার গাড়ির সামনে এসে পড়েছিল, এই জন্য তার কাপড় খারাপ হয়ে গেছে, আর আমি তাকে কাপড় কিনে দিতে এসেছি। এটা বলেই সে তার কোট
কোটটাকে নিয়ে ওইখান থেকে চলে যেতে লাগে। কিন্তু মিউটির ভয় পাওয়া চেহারা দেখে তার গার্লফ্রেন্ডের তার উপরে সন্দেহ হয়ে যায়। পরের দিনে বিউটি যখন বাইরে আসে তখন জিয়াং তাকে তার কাছে আনে আর তাকে জিজ্ঞাসা করে, তুমি কি এত বেশি সরল নাকি সরল হওয়ার নাটক করছো? কারণ কালকে রাতে তো তুমি অন্য মুডেই ছিলে। আর এটা কি তুমি তোমার ফিয়ন্সে আর তার গার্লফ্রেন্ডের সঙ্গে শপিং করছো? আর তোমার হৃদয় কি এত বড়? মিউটি বলে, এটা পাবলিক প্লেস, তাই এইখানে এমন নাটক করবেন না, কেউ দেখে ফেললে সমস্যা হবে। জিয়াং বলে, কি হবে? আর তোমার কি মনে হয় আমাকে কাউকে ভয় পাওয়ার দরকার আছে? আর জিয়াংকে কেউ কন্ট্রোল করবে? কারোর মধ্যে এত সাহস নেই। এটা বলেই সে মিউটিকে জোর করে কিস করতে লাগে আর ভ্যাং তাদের দুজনকে দেখে ফেলে। কিন্তু সে জিয়াংকে ভালোভাবে দেখতে পারে না। মিউটি জিয়াংকে নিয়ে তাড়াতাড়ি করে ওইখান থেকে চলে যায়। পরের দিনে জিয়াং তাকে জিজ্ঞাসা করে যে তুমি এমনটা কেন করেছো? যদি আমাদের ব্যাপারে কেউ জেনেও যায় তাহলেই বা কি হবে? তুমি কি আমাকে বিশ্বাস করো না? মিউটি তো কান্না করতে লাগে আর তাকে বলে, সবকিছু শেষ হয়ে গেছে আর আমার সম্মানও শেষ হয়ে গেছে। এখন সবাই এই ব্যাপারে জেনে যাবে আর মিসাই আমার সঙ্গে কি করবে? আর আমার ফোনের সঙ্গে বা উনি কি করবে? জিয়াং বলে, তুমি এত বেশি চিন্তিত কেন হচ্ছ? মিউটি বলে, মিস্টার জিয়াং, আপনি আমার সঙ্গে এমনটা কেন করেছেন? আপনি আমার জীবন ধ্বংস করে দিয়েছেন। মিউটি কি বা জানতো যে মিয়াং তো তাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছে। জিয়াং বলে, এটা সমাধান করার শুধু একটাই রাস্তা আছে, যে আমি তোমাকে বিয়ে করিনি। এটা শুনে তো মিউটি অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়াং বলে, আমি যদি তোমাকে বিয়ে করি তাহলে কেউই তোমার সম্মানের উপরে আঙুল তুলবে না। মিউটি বলে, কিন্তু আমার এঙ্গেজমেন্ট তো ভাঙের সঙ্গে হয়ে গেছে। জিয়াং বলে, এখনো এটাকে পাবলিক করা হয়নি আর না এটার কোনো পার্টি রাখা হয়েছে। শুধুমাত্র হাই আর জি ফ্যামিলি এই এঙ্গেজমেন্টের ব্যাপারে জানি। এই জন্য মানুষের নজরে তুমি এখনো ভাঙের ফিয়ন্সে না। মিউটি বলে, কিন্তু আমরা বিয়ে কিভাবেই বা করতে পারি? জিয়াং বলে, তুমি যদি আমাকে এতই খারাপ ছেলে ভাবো তাহলে তুমি এই বিয়েটাকে টেম্পোরারি করতে পারো তোমার সম্মানটাকে বাঁচানোর জন্য। 1 বছর পরে আমরা ডিভোর্স নিয়ে নিব আর আমি এই ব্যাপারে ভাবার জন্য তোমাকে 10 সেকেন্ড দিচ্ছি। হয়তো মিউটি গরিব ছিল কিন্তু সে তার সম্মানটাকে অনেক বেশি প্রায়োরিটি দিত। এই জন্য সে ভাবতে লাগে যে মিসেস হাই তো তার জি ফ্যামিলিতে বিয়ে দিতে চাচ্ছিল আর জিয়াংও তো জি ফ্যামিলি থেকে। আমি যদি জিয়াংকে বিয়ে করে নেই তাহলে আমার মিশনটা শেষ হবে না। এসব কিছু ভেবে সে এই বিয়েটা করার জন্য হ্যাঁ বলে দেয়। অন্যদিকে ভ্যাং গিয়ে ভাংকে কিসের ব্যাপারটা বলে দেয়। এটা শুনে তো ভাং অনেক বেশি রেগে যায় আর বলে, আমি এখনই গিয়ে ভাং ফ্যামিলিতে এই এঙ্গেজমেন্টটাকে ভেঙে দিব। ভ্যাং বলে, তুমি কোনো প্রমাণ ছাড়া এমনটা করতে পারো না। আর সে তার কানের মধ্যে কিছু বলে। ভাং বলে, ঠিক আছে আমি এমনটাই করব। ভাং মিউটিকে ইনসাল্ট করার জন্য তার কাছে মিডিয়ার লোকেদেরকে পাঠিয়ে দেয়। মিডিয়ার লোকেরা তাকে জিজ্ঞাসা করতে লাগে যে আমরা জানতে পেরেছি আপনার জি ফ্যামিলিতে এঙ্গেজমেন্ট হওয়ার সত্ত্বেও আপনি আপনার হবু স্বামীকে ধোঁকা দিচ্ছেন, ওই লোকটাকে যার সঙ্গে আপনার অ্যাফেয়ার চলছে। তখনই ওখানে ভ্যাং আর ভাং আসে। ভ্যাং বলতে লাগে যে আমি তাকে অন্য ছেলের সঙ্গে কিস করতে দেখেছি। সে তো এত খারাপ মেয়ে যে সে রাস্তাঘাটে এইসব কিছু করে ঘুরে। এইসব কিছু কম ছিল না, ভাং তার লাভ বাইটটাকে মিডিয়ার সামনে দেখিয়ে দেয় আর তাকে জিজ্ঞাসা করে, এখন বলো যে তুমি কার সঙ্গে তোমার মুখটাকে কালো করছো। তখনই ওখানে জিয়াং আসে আর সবাইকে বলে, আমি ওই লোকটার যার সঙ্গে মিউটির অ্যাফেয়ার চলছে আর এখন সে আমার ওয়াইফ। জিয়াং তো অনেক বেশি রেগেছিল আর সে ভাংকে বলে, তোমার এত বড় সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে এইভাবে ইনসাল্ট করার? এসব কিছু শুনে ভাং ভয় পেয়ে যায় আর তার ভাইয়ের থেকে ক্ষমা চাইতে লাগে। তখনই ব্যাং বলতে লাগে, সে তো আপনার ভাইয়ের ফিয়ন্সে, তাহলে আপনি তাকে বিয়ে কিভাবেই বা করতে পারে? তখন মিডিয়ার লোকেরাও এটার প্রমাণ জিয়াং থেকে চাইতে লাগে। জিয়াং তখনই তার ম্যারেজ সার্টিফিকেটটা মিডিয়ার লোকেদেরকে দেখিয়ে দেয়। এটা দেখে তো মিডিয়ার লোকেরা ভাঙের উপরে রেগে যায়, কারণ ভাঙের এঙ্গেজমেন্ট হয়েছিল নাকি না এই ব্যাপারটা তার কাছে কোনো প্রমাণই ছিল না। আর জিয়াং ভাঙের সঙ্গে ভ্যাংয়ের ছবিও দেখিয়ে দেয়। এটার জন্য তারা দুজনই এক্সপোজ হয়ে যায় আর জিয়াং তাদের দুজনকে বলে, আজকের পরে যদি তুমি মিউটিকে দেখো তাহলে আমার থেকে খারাপ আর কেউই হবে না। ভালো এইটাই হবে যে তুমি সবার সামনে মিউটি থেকে ক্ষমা চাও। ভাং পুরো মিডিয়ার সামনে মিউটি থেকে ক্ষমা চায়। বাসায় আসার পরে মিউটি জিয়াংকে ধন্যবাদ বলে। জিয়াং বলে, তুমি অন্যভাবেও আমাকে ধন্যবাদ বলতে পারো। জিয়াং বলে, এখন তো তুমি আমার ওয়াইফ, এই হিসাবে আমি তোমার সঙ্গে
যা ইচ্ছে করে তাই করতে পারবো। বিউটি বলে কিন্তু আমাদের তো কন্ট্যাক্ট ম্যারেজ। জিয়াং বলে তুমি কি জানো অনেক মেয়েরা আমার পিছনে ঘুরে, কিন্তু তুমি তো আমার সঙ্গে অন্যায় করছো। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। পরের দিন সকালে মিউটির কাছে মিসেস হাইয়ের কল আসে। উনি তাকে তাড়াতাড়ি করে বাসায় আসতে বলে। জিয়ান বলে মনে হচ্ছে যে মিসেস হাই তোমার উপরে অনেক বেশি রেগে আছে। এই সমস্যাটাকে আমি তোমার সাহায্য করব। বিউটি বলে না। মিউটি বলে যদি আপনি জানতে পারেন যে আমি হাই ফ্যামিলি থেকে না, তবুও কি আপনি আমার সাহায্য করবেন? এটা শোনার পর তো জিয়াং অনেক বেশি কনফিউজ হয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে যে তুমি কি হাই ফ্যামিলি থেকে বিলং করো না? এটাতে মিউটি ভয় পেয়ে তাকে সত্যিটা বলে না। মিউটি যখনই বাসায় পৌঁছায় মিসেস হাই তাকে নীল ডাউন হয়ে বসতে বলে আর তাকে থাপ্পড় মেরে বলে আমি ওইখানে তোমাকে ওয়াংকে ইমপ্রেস করার জন্য পাঠিয়েছি, নাকি বাইরে অন্য ছেলেদের সঙ্গে ঘোরাঘুরি করার জন্য? আর তুমি এত বেশি খারাপ মেয়ে কোন দিনে বা হয়ে গেলে যে তুমি একদিনও অন্য ছেলেদেরকে ছাড়া থাকতে পারো না? মিউটি তো কিছু বলতেই পারছিল না। উনি বলে বাং আমার কাছে তোমার সবকিছু বলতে এসেছিল আর বলেছি যে এখন আর সে তোমার সঙ্গে বিয়ে করতে চায় না। আমি তোমাদের দুজন বোনকে ভালো কাপড় দিয়েছি, খাবার দিয়েছি, এখন তোমরা এটা রিপে কিভাবেই বা করবে? এখন তো আমি তোমার বোনের চিকিৎসাও করাবো না। এটা শোনার পর মিউটি ওনার সামনে রিকোয়েস্ট করতে লাগে আর বলে আপনি আমাকে যত শাস্তি দিতে চান দিতে পারে, কিন্তু আমার সিস্টারের সঙ্গে কিছুই করবেন না। মিসেস হাই বলে এখন আর তুমি আমার কোনো কাজেরই থাকলে না, আর আমি এতদিন যাবত তোমার উপরে যা টাকা খরচ করেছি ওইগুলো তুমি আমাকে দিয়ে দাও। এটা বলেই সে একটা গুন্ডার কাছে মিউটিকে বিক্রি করে দেয়। তখনই ওখানে জিয়াং আসে আর ওই গুন্ডাটাকে মিউটি থেকে দূর করে। জিয়াংকে দেখার পর তো মিসেস হাই অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়াং বলে তোমার সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে অন্য একটা লোকের কাছে বিক্রি করার? এটা শুনে তো মিসেস হাই অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়াং বলে আপনার মেয়ের বয়সী একটা মেয়ের সঙ্গে আপনি এমন ব্যবহার কিভাবেই বা করতে পারে? এটা শুনে মিসেস হাই ভাবতে লাগে যে আমি তো তাকে জি ফ্যামিলির ইয়াং মাস্টারের জন্য পাঠিয়েছিলাম, কিন্তু সে তো জি ফ্যামিলির ওনারের সঙ্গে জড়িত হয়ে গেছে। এটাতে আমাদের হাই ফ্যামিলিরই অনেক বেশি সাহায্য হবে। মিসেস হাই বলে ভুলটা আমার, আর মিউটি আমাকে বলেনি যে উনি আপনাকে বিয়ে করেছে, না হলে আমি আপনার ওয়েলকামের জন্য স্পেশাল কিছু তৈরি করে রাখতাম। জিয়াং বলে নাটক করা বন্ধ করুন, আর ভালো এইটাই হবে যে মিউটির বোনকে আপনি আমাদের কাছে দিয়ে দেন। আজকে থেকে তাদের দায়িত্ব আমার। যদি আপনি এমনটা না করেন তাহলে আমার একটা ইশারায় আপনার হাই ফ্যামিলি ধ্বংস হয়ে যাবে। মিসেস হাই বলে আপনি এমনটা করতে পারেন না। জিয়াং বলে আমাকে এমনটা করার থেকে কেউই থামাতে পারে না, এই জন্য আপনি রাতের 11টা পর্যন্ত ভালোভাবে ভেবে নিন। আর আরেকটা কথা মনে রাখবেন, মিউটি আমার ওয়াইফ, আর যে তাকে একটু ক্ষতি করার চেষ্টা করবে আমি তার জীবন হেল্প করে রেখে দিব। এটা বলে জিয়াং মিউটিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। বাইরে আসার পর জিয়াং বলে তুমি তোমার বোনের জন্য একদমই চিন্তা করার দরকার নেই, আর আমি তার চিকিৎসা অনেক ভালো ডাক্তার দিয়ে করাবো। হয়তো এই বিয়েটা নকল, কিন্তু আমি তোমাকে কষ্টে দেখতে পারবো না। বাসায় যাওয়ার পর ভাং তাকে জিজ্ঞাসা করে তুমি এত ঠিকঠাক বাসায় কিভাবেই বা আসতে পারলে? মিসেস হাইকে তোমার হাত পা ভাঙেনি? তখনই ওখানে জিয়াং আসে আর জিয়াং বলে মনে হচ্ছে যে তুমি আমার কথা বুঝতে পারোনি, আর আমার মনে হচ্ছে যে তোমাকে উচিত শিক্ষা দেওয়ার সময় এসে গেছে। এখন থেকে তুমি আফ্রিকা থেকে আমাদের জেনারেল প্রজেক্টে কাজ করবে, যেটা পুরো 10 বছরের। এটা শুনে ওয়াং বলতে লাগে ওয়াং ওইখানে কিভাবেই বা থাকতে পারে? ওইখানের পরিবেশ অনেক খারাপ, আপনি আপনার ভাইয়ের সঙ্গে এমনটা কিভাবেই বা করতে পারে? জিয়াং বলে মনে হচ্ছে তোমার তার জন্য অনেক বেশি চিন্তা হয়। এক কাজ করো, তুমিও তার সঙ্গে ওখানেই থাকবে। তোমরা যত তাড়াতাড়ি হতে পারে তোমাদের জিনিসপত্রগুলোকে প্যাকিং করে নাও। কালকে 2টা বাজে তোমাদের ফ্লাইট। যদি 1 মিনিটও লেট হয় তাহলে ওইখানে কাজ করার 1 বছর আরো বাড়িয়ে দিব। পরে সিনে বিউটি জিয়াংকে এত বেশি সাহায্য করার জন্য ধন্যবাদ বলে। জিয়াং তার কাছে এসে বলে তুমি যদি আমাকে ধন্যবাদ দিতেই চাও তাহলে তুমি আমাকে তোমার কাছে আসতে দাও। তখন জিয়াং তার কাছে যেতে লাগে। মিউটি বলে প্লিজ আপনি আমার সঙ্গে এমনটা করবেন না। জিয়াং বলে তুমি কি ব্যাপার নিয়ে ভয় পাচ্ছ? এর আগেও তো আমি তোমাকে কিস করেছি, তোমার ক্লোজও গিয়েছি, আর আমি তোমাকে এত বেশি সাহায্য করছি, তুমি এখনো আমাকে খারাপ লোক ভেবে রিজেক্ট করছো। এটা শোনার পর মিউটি চুপ হয়ে তার চোখ বন্ধ করে নেয়। জিয়ান নোটিস করে যে সে ভয় পেয়ে আছে, তাই সে তাকে জিজ্ঞাসা করে তুমি কি আমাকে ভয় পাচ্ছ? এটাতে জিয়াং এর অনেক বেশি খারাপ ফিল হয় আর সে ওইখান থেকে চলে যায়। পরের দিনে সে বাড়ি গিয়ে তার ফ্রেন্ডকে জিজ্ঞাসা করে আমাকে কি এত বেশি ভয়ঙ্কর দেখা যায়, নাকি আমাকে একটা মনস্টারের মতো দেখা যায়? মিউটি আমার থেকে এত বেশি ভয় কেনই বা পায়? তখন তার ফ্রেন্ড বলে এই ব্যাপারটাকে তুমি অন্য দিক থেকেও দেখতে পারো। তুমি একটা পাওয়ারফুল পার্সন, একটা নর্মাল মানুষের মতো তো
একদমই না। তুমি যদি কোনো ফ্যামিলিকে চাও তাহলে 1 মিনিটেই ধ্বংস করে দিতে পারো। আর সে তোমাকে এমন রূপেই দেখেছে তাই সে তোমার থেকে ভয় পায়। হয়তো তার নজরে তুমি একটা গ্যাংস্টারের থেকে কম না। জিয়াং বলে, কিন্তু যখন আমাদের প্রথমবার দেখা হয়েছিল সে তো আমার সঙ্গে অনেক বেশি রোমান্টিক ছিল, আর এখন মনে হচ্ছে যে আমি তার সঙ্গে জোরাজুরি করছি আর আমি তার সুযোগ নিচ্ছি। এটাতে আমার নিজের উপরে গিল্টি ফিল হয়। দিয়ে বলে, এমনটা ভাবা বন্ধ করো। আর আমি যতটুকু জানি তোমরা দুজন কন্ট্যাক্ট ম্যারেজে আছো, তাই তুমি তার জন্য এত বেশি পাগল কেনই বা হয়ে যাচ্ছ? আর সত্যি কি তুমি তাকে ভালোবেসে ফেলেছো নাকি? তখনই জিয়াং এর কাছে মিউটির কল আসে আর তাকে বলে, আপনি কি আজকে রাতে বাসায় আসবেন না? আমি অনেকক্ষণ যাবত আপনার জন্য অপেক্ষা করছি, যদি আপনি না আসেন তাহলে আমি ঘুমিয়ে যাচ্ছি। এটা শোনার পর জিয়াং তাড়াতাড়ি করে বাসায় চলে যায় আর তাকে দেখে মিউটি অনেক বেশি খুশি হয়ে যায়। তারপরে জিউটি অনেক ভালোবেসে জিয়াং এর জন্য ডিনার তৈরি করে আনে। তখনই মিউটির মোবাইলে একটা মেসেজ আসে যে তুমি এতদিন যাবত যাকে পছন্দ করে এসেছো সে আজকে আমাদের সিটিতে আসবে। এটা দেখার পর জিয়াং ভাবতে লাগে যে মিউটির লাইফে কি আরেকটা ছেলে আছে যাকে সে এত বেশি পছন্দ করে। জিয়াং তাকে জিজ্ঞাসা করে যে ওইটা কে যাকে তুমি এত বেশি পছন্দ করো। মিউটি জিজ্ঞাসা করে, আপনি এই ব্যাপারে কিভাবে জানলে? মিউটি ভাবে সে কিভাবেই বা জানলো যে আমি একটা মুভি স্টারকে পছন্দ করি। এখন কি সে আমার পিছনে গোয়েন্দাও লাগিয়ে রেখেছে না? জিয়াং তাকে জিজ্ঞাসা করে, তোমরা একে অপরকে কতদিন যাবত চিনো? মিউটি বলে, না আমরা একে অপরকে চিনি না। জিয়াং বলে, তুমি একটা ব্যাপার বুঝে রাখো, তুমি মিসেস জিয়াং, এই জন্য তুমি কোনো ছেলের সঙ্গে ফ্রেন্ডশিপ বা অন্য কোনো সম্পর্ক রাখতে পারবে না। মিউটি বলে, আপনি আমার সঙ্গে অনেক রুড ব্যবহার করছেন। তখনই জিয়াং তাকে একটা কন্ট্যাক্ট এনে দেয়। আমাদের বিয়ের এটা কন্ট্যাক্ট যে আমরা একে অপরের প্রতি অনেক বেশি রয়্যাল থাকবো, আর যতদিন আমাদের বিয়েটা থাকবে ততদিন আমরা এই এগ্রিমেন্টটা ফলো করব। এটাকে ভালো করে পড়ে এটার মধ্যে সই করে দাও। মিউটি যখন ওই কন্ট্যাক্টটাকে পড়ে তখন সে দেখতে পায় যে সে কোনো ছেলের সঙ্গে ফ্রেন্ডশিপ করতে পারবে না, কোনো ছেলের কাছে যেতে পারবে না, আর কাউকে ভালোবাসা তো সব থেকে বড় অপরাধ, আর কাউকে ভালোবাসা তো সব থেকে বড় অপরাধ হিসেবে মানা হবে। মিউটি বলে, এই কন্ট্যাক্টটা তো অনেক বেশি আজব কন্ট্যাক্ট। জিয়াং বলে, এইসব কিছু ছাড়া তুমি যা ইচ্ছে তাই করতে পারো। মিউটি তো অনেক কিউট ছিল তাই সে তাড়াতাড়ি করে ওই এগ্রিমেন্টটাতে সই করে দেয়। জিয়াং যখন অফিসে যাচ্ছিল তখন মিউটি তার কাছে আসে আর তাকে টিফিন দেয় আর তাকে বলে, আপনি যতই বিজি থাকেন কিন্তু খাবারটা সময় মতো নিশ্চয়ই খেয়ে নিবে। এত বেশি কেয়ার দেখে তো জিয়াং অনেক বেশি খুশি হয়ে যায়। অ্যাসিস্ট্যান্টও ভাবে যে বস তার ওয়াইফের প্রেমে পাগল হয়ে গেছে। অন্যদিকে মিসেস হাই তার মেয়ে রোয়ানিকে বলে, আমার বিশ্বাস ছিল না যে এত ছোট মেয়ে একটা পাওয়ারফুল লোককে নিজের জালের মধ্যে ফাঁসিয়ে নিবে। এখন তো আমাদের হাই ফ্যামিলিও অনেক বেশি পাওয়ারফুল আর বড়লোক হয়ে যাবে। রোয়ানি বলে, জিয়ান তো জি ফ্যামিলির উত্তরাধিকারী, আর সে এত গরিব মেয়েকে কিভাবেই বা বিয়ে করতে পারলো? উনি বলে, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না, যার সঙ্গে দেখা করাও এত কঠিন মিউটি তাকে ফাঁসিয়ে তার সঙ্গে বিয়েও করে ফেলেছে। এখন আমাদের কাজ আরো বেশি সহজ হয়ে যাবে। রোয়ানি বলে, আপনি কি ভুলে গেছেন যে মিউটি আমাদের ফ্যামিলি থেকে বিলং করে না? ভাবেন যদি আমি তার জায়গায় থাকতাম তাহলে জিয়াংকে পটিয়ে পাঠিয়ে আমাদের ফ্যামিলিকে অনেক বেশি বড়লোক করতে পারতাম। আমি মিউটির থেকে অনেক বেশি বিউটিফুল আর যোগ্য, আর আমি হাই ফ্যামিলির রিয়েল মেয়ে, আর মিউটির মতো মেয়েরা ওই জায়গাটায় কিভাবেই বা থাকতে পারে? আর এটাতে তো সেই অনেক বেশি সুবিধা পাচ্ছে। এমনি তো আমি জিয়াংকে অনেকদিন যাবতই পছন্দ করে আসছি, আর আমারও নিজের প্রতি বিশ্বাস আছে যে জিয়াং আমাকে পছন্দ করবে। আর আমি যদি মিসেস জিয়াং হয়ে যাই তাহলে আমি আমার ফ্যামিলির সাহায্য করাতে একদমই কোনো জায়গায় ছাড়বো না। এসব কিছু শোনার পর হাই লোভী হয়ে যায় আর বলে, ঠিক আছে আমি এসব কিছু তোমার উপরে ছেড়ে দিচ্ছি। তারপরে তারা মিউটিকে তাদের বাসায় খাবার খাওয়ার জন্য ডেকে নেয় আর তাকে অনেক ভালো ভালো কথা বলে আগের ব্যবহারের জন্য তার থেকে ক্ষমাও চেয়ে নেয়, যাতে মিউটি জিয়ানকে নিয়ে তাদের বাসায় আসে। আর এই ব্যাপারটা জিয়াংও জেনে যায়। মিউটির ডিনার টেবিলে এই ব্যাপারটা জিয়াংকে বলতে যায়, কিন্তু সে তাকে কিভাবে বলবে সে এই ব্যাপারটা বুঝতে পারছিল না। জিয়াং তো জানতোই মিউটি তাকে কি বলতে চায়, তাই সে তার বলার আগেই তাকে জিজ্ঞাসা করে নেয় যে তুমি কি তোমার বাসায় যেতে চাও? ঠিক আছে, আমি তোমাকে একা বাসায় যেতে দেব না, এই জন্য আমি তোমার সঙ্গে যাব। এটা শোনার পর তো মিউটি অনেক বেশি খুশি হয়ে যায় আর জিয়াং ভাবে তার হৃদয়টা কত বেশি পরিষ্কার, আর আমি তাকে কারো হাতের মধ্যে বুলি হতে দিতে পারি না। এসব কিছু ভেবে পরের দিন সে মিউটির সঙ্গে তাদের বাসার মধ্যে চলে যায়, যেখানে মিসেস হাই মিউটির এডুকেশন নিয়ে তার ইনসাল্ট করতে লাগে। সে জিয়াংকে বলে, আমার তো বিশ্বাসই হচ্ছে না যে আপনি তার মতো কম পড়ালেখা করা মেয়েকে কিভাবেই বা পছন্দ করতে পারে। আপনার কি এটা নিয়ে কোনো রিগ্রেট হচ্ছে না? জিয়াং বলে, মিউটি অনেক কিউট, তাকে যে কেউই পছন্দ করবে। তখনই ওখানে রোয়ানি এসে পড়ে আর ডিনার টেবিলে তাকে তার দিকে
অ্যাট্রাক্ট করার অনেক বেশি চেষ্টা করে, কিন্তু জিয়াং তো জিয়াং ছিল, সে তার দিকেও তাকায়ও না আর মিউটির কেয়ার করছিল। এটাতে রোয়ানি অনেক বেশি রেগে যায় আর তার মা বলে এখন পরের প্ল্যানিং করতে হবে। মিসেস হাই বিউটিকে রেখে বাইরে নিয়ে যায়। তখনই রোয়ানি জিয়াং এর জন্য নেশাযুক্ত চা নিয়ে আসে আর তাকে কনভিন্স করে খাইয়ে দেয়। একটু পরেই জিয়াং এর উপরে এটার প্রভাব পড়তে লাগে আর এই জিনিসটার সুযোগ নিয়ে রোয়ানি তাকে রুমে নিয়ে যায়। অন্যদিকে মিসেস হাই মিউটিকে বলে, আজকে তুমি হাই ফ্যামিলির জন্য মিসেস জিয়াং হয়ে গেছো। এখন সময় এসে গেছে তোমাকে যে এত বছর লালন পালন করেছি ওইগুলোকে রিপে করার। এটার জন্য তোমাকে তোমার জায়গাটা রোয়ানিকে দিতে হবে। মিউটি বলে, আপনি এত কিছু ভেবে নিয়েছেন এও মিস্টার জিয়াংকে জিজ্ঞাসা করা ছাড়াই? মিস্টার জিয়াংকে কোনোদিনও এই ব্যাপারটাই রাজি হবে? হাই বলে, আমি যতটুকু দেখতে পেরেছি যে সে রোয়ানির উপরে ইন্টারেস্টেড, সে তাকে পছন্দ করে। আর তোমার যদি বিশ্বাস না হয় তাহলে তুমি গিয়ে নিজের চোখে দেখতে পারো। এই কথাটা শুনে মিউটি বাসার দিকে যেতে লাগে। সে জিয়ানকে রোয়ানির সঙ্গে দেখে অনেক বেশি অবাক হয়ে যায় আর রেগে ওইখান থেকে চলে যায়। সে তো এটা জানতো না যে রোয়ানি জিয়ানকে নেশা দিয়েছে। রোয়ানি তাকে বলতে লাগে, তুমি আমার মতো বিউটিফুল একটা মেয়েকে কিভাবে এবার রিজেক্ট করতে পারো? জিয়ান বলে, মিউটি আমার ওয়াইফ আর আমি শুধু তাকেই ভালোবাসি, আর তোমার মতো খারাপ মেয়েকে তো আমি দেখতেও পছন্দ করি না। এটা বলেই সে তাকে ধাক্কা দিয়ে ওইখান থেকে চলে যায়। অন্যদিকে মিউটিও ভাবছিল যে মিস্টার জিয়ান, আপনি তো আমাকে বলেছিলেন যে আমরা একে অপরের প্রতি রয়্যাল থাকবো, তাহলে এইটাই কি আপনার রয়্যালিটি? তখনই জিয়াং এসে মিউটিকে কিস করে আর নেশাগ্রস্ত থাকার কারণে সে মিউটির সঙ্গে জোর করতে লাগে। মিউটি তাকে বলে, আমার থেকে দূরে থাকুন, কিন্তু জিয়ান তার একটা কথাও শুনে না আর তার সঙ্গে নাইট স্পেন্ড করে নেয়। সকালে যখন সে জাগে মিউটিকে তার সঙ্গে দেখে সে একটু শান্ত হয়। মিউটি বলে, আপনি কেমন মানুষ? সকালে আপনি আমার বোনের সঙ্গে ছিলেন আর রাতে আমার সঙ্গে। জিয়াং বলে, তুমি যেমনটা ভাবছো সবকিছু এমন না। মিউটি বলে, আপনি আপনার বানানো রুলস গুলোকে ভেঙে দিয়েছেন আর আপনি কেনই বা আমার সঙ্গে এমন করছেন? আমি কি আপনার জন্য একটু ইম্পর্টেন্ট না? আর এই জিনিসগুলোই আপনার পছন্দ? জিয়ান বলে, তুমি এমনটা কিভাবেই বা ভাবতে পারলে? আর তুমি কি আমাকে এমনই ভাবো? আর আমি তোমার কথাতে কত বেশি হার্ট হচ্ছি এটা তুমি কেনই বা বুঝতে চাইবে? আমি তো খারাপ ছেলে। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। মিউটিও কান্না করছিল। জিয়ান যখন বাসায় যেতে লাগে তখন মিউটি তার সঙ্গে যাওয়ার থেকে বারণ করে দেয়, এটা বলে যে আমি আরো কিছুদিন এইখানে থাকতে চাই। এটা শুনে তো জিয়াং অনেক বেশি রেগে যায় আর ওইখান থেকে চলে যায়। আর একটা বারের মধ্যে ড্রিঙ্ক করে সে তার বন্ধুকে বলছিল যে সে আমার উপরে এত বেশি রেগে আছে কেন আর তাকে বিশ্বাস করানো এত বেশি কঠিন কেন? সে কি আমাকে একদমই বিশ্বাস করে না? ডিউ বলে, আমি কিছুদিন যাবত দেখতে পাচ্ছি যে মিউটি যখন থেকে তোমার লাইফে এসেছে তখন থেকে তুমি একটু বেশি চিন্তিত থাকো আর আমার সঙ্গে ড্রিঙ্ক করো। আমি এই ব্যাপারটা নিয়ে ভয় পাচ্ছি যে তুমি ভালোবাসায় পাগল না হয়ে যাও। জিয়াং বলে, আমাকে দেখে কি তোমার মনে হচ্ছে আমি তোমার সঙ্গে মজা করছি যে তুমি আমার সঙ্গে এমন ধরনের কথা বলছো? ডিউ বলে, ভাবির রাগ করাটা স্বাভাবিক ছিল। কোনো মেয়ে যদি তার হাজবেন্ডকে অন্য মেয়ের সঙ্গে দেখে তাহলে সে রেগে যায়। উনি এটা কিভাবেই বা জানতো যে তুমি নেশাগ্রস্ত চা খেয়ে রেখেছ? ওনার নজরে তো তুমি ওনাকে ধোঁকা দিয়েছ। জিয়াং বলে, এর মানে সে আমাকে পছন্দ করে তাই সে জেলাস হয়েছে। ডিউ বলে, তুমি কি তাকে কোনোদিনও ফিল করিয়েছো যে তুমি তাকে পছন্দ করো? তুমি তো সবসময় তোমার সিওর পজিশনে থেকে তাকে ভয় দেখাতে থাকো আর সেটা কিভাবেই বা জানতে পারবে যে তোমার হৃদয়ে কি আছে? এখন সময় এসে গেছে তুমি ভাবিকে এটা বোঝা যে সে তোমার লাইফের মধ্যে কত বেশি ইম্পর্টেন্ট আর ওনাকে ছাড়া তুমি কাউকে দেখা পছন্দ করো না। এইটা ওনাকে বোঝানোর আগে তোমাকে এই কথাটা বিশ্বাস করতে হবে যে তুমিও ওনাকে ভালোবাসতে লেগেছো। এইসব কিছু শুনে জিয়ান ওইখান থেকে উঠে চলে যায় আর সে মিউটির জন্য অনেকগুলো গিফট পাঠায় আর এর সঙ্গে একটা লেটারও পাঠিয়েছিল। আর ওই লেটারটা মিউটি নেওয়ার আগেই রোয়ানি নিয়ে নেয়, যেটার মধ্যে লেখা ছিল যে তুমি আমার লাইফের সব থেকে স্পেশাল পার্সন। ওই দিন রাতে আমি তোমার সঙ্গে যা কিছু করেছি ওইটার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। আমি আশা করছি যে তুমি আমাকে ক্ষমা করে দিয়েছ। তখন রোয়ানি ভাবে যে জিয়াং ওই রাতের জন্য তার কাছে ক্ষমা চাইছে। তখন তার মা বলে, আজকে জিয়ান বুঝতে পেরেছি যে সে একটা মূর্খ মেয়েকে বিয়ে করে ফেলেছে। এসব কিছু দেখার পর তো মিউটি অনেক বেশি কষ্ট পায় আর সে মনের মধ্যে পাথর রেখে রোয়ানিকে কংগ্রাচুলেশন বলে। রোয়ানি বলে, আমার তোমার শুভেচ্ছা চাই না, আমি শুধু এইটা চাই তুমি যত তাড়াতাড়ি সম্ভব জিয়ানের লাইফ থেকে দূরে চলে যাও। অন্যদিকে জিয়াং এর অ্যাসিস্ট্যান্ট জিয়ানকে গিয়ে বলে,
মিসেস হাই বলেছে যে উনি আপনার ফিলিং এর রেসপেক্ট করে আর উনি আপনাকে কোনোদিনও রাগাবে না। জিয়াং বলে তুমি এসব কিছু কি বলছো? এসব কিছু কেনই বা মিসেস হাই আমাকে বলতে লেগেছে? আমি তো এসব কিছু মিউটির জন্য করেছি, সে কি আমাকে কিছুই বলেনি? গার্ড বলে উনি তো এমন আচরণ করেছে যে এইগুলো কিছুই ওনার জন্য না, উনি আমাকে কিছুই বলেনি। তখন জিয়াং ভাবতে লাগে যে মিউটি এমনটা কেন করেছে, আর আমি তো আমার ফিলিং গুলো মিউটিকে এক্সপ্রেস করেছি আর মিউটি কি আমাকে ইগনোর করছে? গার্ডে যাওয়ার পরে অ্যাসিস্ট্যান্ট বলে আপনার যদি খারাপ না লাগে তাহলে আমি আপনাকে কিছু বলতে চাই। জিয়ান বলে হ্যাঁ বলো। অ্যাসিস্ট্যান্ট বলে আমি এই ব্যাপারটা অনেক ভালো করেই জানি, আপনি আপনার ফিলিং গুলোকে একদমই এক্সপ্রেস করতে পারেন না আর আপনি ওই গিফট গুলোকে অন্য কারো হাত দিয়ে পাঠিয়ে দিয়েছেন, কিন্তু আপনাকে ওই জায়গায় যাওয়ার উচিত ছিল কারণ উনি আপনার ওয়াইফ। জিয়াং বলে এই জন্যই সে আমাকে ইগনোর করছে। জিয়াং বলে কিন্তু আমি তো ওই গিফট গুলো নিজে গিয়ে তার জন্য পছন্দ করেছি। অ্যাসিস্ট্যান্ট বলে কিন্তু ম্যাডাম তো এই ব্যাপারে কিছুই জানে না, আপনাকে আপনার ফিলিং গুলো ম্যাডামের সামনে ফেস টু ফেস বলার দরকার। আপনি ম্যাডামের জন্য একটা পার্টি রাখেন আর সবাইকে ওইখানে ডেকে ফেস টু ফেস আপনার হৃদয়ের সব ফিলিং গুলো ম্যাডামকে বলে দি। জিয়াং বলে তুমি ঠিকই বলছো। অন্যদিকে মিউটি অনেক বেশি স্যাড ছিল, এইটা ভেবে যে জিয়ান কি সত্যি রোয়ানিকে পছন্দ করে। তখনই ওখানে অ্যাসিস্ট্যান্ট আসে, তাকে দেখে মিউটি জিজ্ঞাসা করে জিয়াংকে আপনাকে এইখানে ডিভোর্স পেপারে সই নেওয়ার জন্য পাঠিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনি এসব কিছু কি বলছেন, আর উনি তো আমাকে আপনাকে ইনভিটেশন কার্ড দেওয়ার জন্য পাঠিয়েছে। মিউটি বলে এই পার্টিটা কি সে রোয়ানির জন্য রেখেছে। বলে আপনাকে এসব কিছু ভাবার কোনোই দরকার নেই, আপনি শুধু সময় মতো ওইখানে চলে আসবে। অন্যদিকে রোয়ানি যখন এটা জানতে পারে জিয়ান একটা ফ্লাওয়ার পার্টি রেখেছে, এটা জেনে সে অনেক বেশি খুশি হয়ে যায় আর তার মাকে বলে জিয়ান হয়তো আমাকে পাবলিকলি অ্যাকসেপ্ট করতে চায় যাতে আমি তার লিগ্যালি ওয়াইফ হতে পারি। সে আমার উপরে কত বেশি ইন্টারেস্টেড, কিন্তু এখনো উনি আমার জন্য কোনো ইনভিটেশন কার্ড কেনই বা পাঠায়নি। মিসেস হাই বলে এই পার্টিটা সে তোমার জন্য রেখেছে, তাই তোমার কেনই বা কোনো ইনভিটেশন কার্ডের প্রয়োজন আছে। পরের দিন পার্টি হলের সামনে রোয়ানি তার মাকে বলে এখনো আমরা কোনো ইনভিটেশনই পাইনি না, এটার ব্যাপারে কিছু জানতে পেরেছি, আমরা একটু তাড়াতাড়ি এসে পড়িনি তো। মা বলে বেশি কথা বলা বন্ধ করো। এটা বলে উনি ভিতরে যেতে লাগে, কিন্তু গার্ডেরা কোনো কার্ড ছাড়া তাদেরকে ভিতরে যেতে দেয় না। মা বলতে লাগে তোমার সাহস কিভাবে হলো আমাদেরকে এইখানে থামানোর? তুমি কি দেখতে পাচ্ছ না সে জিয়ানের হবু স্ত্রী? তখনই ওখানে মিউটি আসে আর তার হাতের মধ্যে ওই কার্ডটা দেখে তার হাত থেকে ওই কার্ডটাকে নিয়ে নেয় আর বলে মা দেখেছেন সে আমার কার্ডটাকে চুরি করে ফেলেছে। মিউটি বলে আপনারা মুখ সামনে কথা বলুন, আর এইটা আমাকে ওনার অ্যাসিস্ট্যান্ট দিয়েছে। হাই বলে তুমি এই ব্যাপারটা অনেক ভালো করেই জানো যে জিয়াং তোমার উপরে ইন্টারেস্টেড না, আর সে এমন একটা পার্টি তোমার মতো অশিক্ষিতর জন্য কেনই বা রাখবে? সে তো আগেই তোমাকে তার লাইফ থেকে বের করে দিয়েছে, আর এখন তোমার মনে হচ্ছে যে উনি এই পার্টিটা তোমার জন্য রেখেছে। মিউটি বলে আমি এটা জানতাম না যে উনি এই পার্টিটা রোয়ানির জন্য রেখেছে। রোয়ানি বলে জিয়াং শুধু আমার, যত তাড়াতাড়ি সম্ভব তুমি তাকে ছেড়ে দাও, না হলে আমি তোমার এমন অবস্থা করব যে তুমি আর কোথাও মুখ দেখাতে পারবে না। মিউটি বলে এইসব আপনারা কি কথা বলছেন? এই কার্ডটা আমার জন্য এসেছিল, তাই এই কার্ডটা আমাকে দিয়ে দি। এটা শুনে হাই তাকে একটা থাপ্পড় মারে আর বলে এটা ভুলে যাবে না যে তুমি একজন অনাথ মেয়ে আর আমার দেনার নিচে ডুবে আছো। তুমি কি তোমার চেহারা কোনোদিনও আয়নায় দেখেছো যে জি ফ্যামিলির বউ হওয়ার জন্য চলে এসেছো? তারা শুধু বংশের মেয়েদেরকেই তাদের বউ বানাতে পছন্দ করে, নাকি তোমার মতো রাস্তার মেয়েদের? এটা বলেই তারা ভিতরে চলে যায় আর মিউটি অনেক বেশি হার্ট হয়ে ভাবতে লাগে জিয়াং আমি আপনার যোগ্য না, আর আমাদের দুনিয়া একদমই আলাদা, আর আমাকে আর আপনার ব্যাপারে ভাবা উচিত হবে না। সে ওইখান থেকে চলেই যেতে লাগে। তখনই ওইখানে অ্যাসিস্ট্যান্ট এসে তাকে জিজ্ঞাসা করে ম্যাডাম আপনি এখনো ভিতরে কেন আসেননি? মিউটি বলে আমার কার্ডটা আমার থেকে কেউ নিয়ে গিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে আপনাকে এখানে থামানোর মতো কেই বা আছে? আপনি আমার সঙ্গে চলুন। কিন্তু ভিতরে যাওয়ার পরে সে ভাবে মিস্টার জিয়াং তার লেভেলের মেয়েকে বাছাই করবে, এই দিনে আমাকে এখানে আসাটা উচিত হয়নি। তখনই তার রোয়ানির সঙ্গে ধাক্কা লাগে আর তার উপরে ড্রিঙ্ক পড়ে যায়। এর দেখে রোয়ানি পার্টির সব লোকেদের সামনে তাকে ইনসাল্ট করতে লাগে।
তখনই ওইখানে তার মা আসে। রুয়ানি বলে দেখেন সে আমার থেকে এত বেশি জেলাস যে সে ইচ্ছে করে আমার ড্রেসটাকে খারাপ করে দিয়েছে। এটা শুনে তো তার মাও তার উপরে অনেক বেশি রেগে যায় আর সবার সামনে উনিও তাকে বুলি করতে লাগে আর তাকে বলতে লাগে এখন তোমার কাপড় রুয়ানি পরবে। রুয়ানি বলে তাকে তো একটা উচিত শিক্ষা দিতেই হবে, সবার সামনে তার কাপড়গুলোকে খুলে দাও। এটা বলেই সে তার গার্ডগুলোকে ডাকে। তখনই ওইখানে অ্যানাউন্সমেন্ট হয়। এটা দেখে সব গার্ডেরা ওইখান থেকে চলে যায়। জিয়ান বলে কিছুদিন আগে আমার একটা মেয়ের সঙ্গে দেখা হয়েছে আর ভুলবশত আমি তার সঙ্গে রুড হয়ে গেছি আর নিজের অজান্তে আমি তাকে হার্ট করে দিয়েছি। তাই আজকে আমি সবার সামনে তার থেকে ক্ষমা চাইতে চাই আর আমি সবার সামনে বলতে চাই যে সে আমার লাইফের সব থেকে স্পেশাল গার্ল। এসব কিছু শুনে তো রুয়ানি অনেক বেশি খুশি হয়ে যায়। জিয়ান বলে ওই কিউট মেয়েটাকে আমার সরি অ্যাকসেপ্ট করে আমাকে ক্ষমা করে দিবে। এটা শুনে রুয়ানি তাড়াতাড়ি করে জিয়াংয়ের কাছে যায়। তাকে দেখে জিয়াং বলতে লাগে তোমাকে এখানে কে রেখেছে আর তুমি এইখানে কি করছো? রুয়ানি বলে আমি তো ওই মেয়েটা যাকে আপনি এত বেশি পছন্দ করতে লেগেছে। জিয়াং বলে যে মেয়েটাকে আমি পছন্দ করি ওই মেয়েটা কোনোদিনও তুমি হতে পারো না, ওই মেয়েটা তো মিউটি। এটা শোনার পর সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। জিয়াং তার কাছে প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত সবকিছুর জন্য তার কাছে ক্ষমা চায় আর বলে সত্যি তুমি আমার লাইফের খুশি আর আমরা কি আমাদের সম্পর্কটাকে আরেকটা চান্স দিতে পারি? মিউটিও খুশি হয়ে তার হাতের মধ্যে হাত রেখে দেয়। জিয়াং তাকে জড়িয়ে ধরে। এসব কিছু দেখে হাই আর রুয়ানি ওইখান থেকে পালিয়ে যেতে লাগে আর বাসায় গিয়ে জিয়ান যে গিফট গুলো দিয়েছিল ওই গিফট গুলোকে লুকাতে লাগে। কিন্তু ততক্ষণে ওখানে জিয়ান চলে আসে আর তাকে দেখে তারা দুজন ভয় পেয়ে যায়। জিয়ান বলে কি হয়েছে? কিছুদিন আগে তো আপনি আমাকে অনেক ভালোভাবে আপ্যায়ন করছিলেন, এখন কেন এত বেশি ভয় পাচ্ছেন? মিসেস হাই বলে আমি কিছুই বুঝতে পারছি না, এই অশিক্ষিত মিউটি কি আপনাকে কিছু বলেছে? এটা শুনে তো জিয়াং অনেক বেশি রেগে যায় আর বলে আপনি যদি আমার ওয়াইফের সঙ্গে এমন ভাবে আচরণ করেন তাহলে আমি ভুলে যাব যে আপনি আমার বড়। আর ওই দিনের কথা আপনি কিছু বলতে চাইবেন নাকি আমি আপনাকে সাহায্য করব? যেটাতে হাই ভয় পেয়ে তার থেকে নেশাওয়ালা চায়ের জন্য ক্ষমা চায় আর সে নিজের সব ভুলগুলোকে স্বীকার করে নেয়। জিয়াং বলে আজকের পর থেকে আপনাদের মিউটির সঙ্গে আর কোনো সম্পর্ক থাকবে না। এর আগে আপনারা তার সঙ্গে কি করেছিলেন এই ব্যাপার নিয়ে আমি কিছুই বলবো না, কিন্তু মিউটি আমার ওয়াইফ আর আবার যদি আপনারা তাকে বুলি করার চেষ্টা করেন আমি পুরো হাই ফ্যামিলিকে ধ্বংস করার ব্যাপারে একবারও ভাববো না। এটা বলেই সে মিউটিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। রাস্তার মধ্যে মিউটি বলে মিস্টার জিয়াং আপনি কি আমার সঙ্গে সত্যি এই কন্ট্যাক্ট ম্যারেজটাকে কন্টিনিউ করে থাকবে? জিয়াং বলে তুমি এমনটা কেন বলছো? মিউটি বলে আমি শুনেছি যে একজন ফেমাস আর রিচ পারসন তার মতো মেয়েদেরকেই পছন্দ করে, নাকি আমার মতো কম পড়ালেখা করা আর গ্রামের মেয়ের সঙ্গে। এইভাবেও আমাদের দুনিয়া অনেক বেশি আলাদা। জিয়াং বলে রিচ আর ফেমাস হওয়া আরেকটা ব্যাপার আর সবার প্রথমে আমি একজন মানুষ আর তুমিও একটা মানুষ আর আমার কাছেও একটা হৃদয় আছে আর আমরা একটা দুনিয়াতেই থাকি, তাহলে তুমি এমন কথা কেন ভাবছো? মানুষরা কি বলে এটাতে আমার কোনো সমস্যা নেই আর তোমার যদি কোনো সমস্যা না হয় এখন আর তোমাকে কেউই বুলি করবে না। মিউটি তাকে বলে অনেক সময় ধরে আমার জব করার ইচ্ছা আছে, আমি কি জব করতে পারবো? আপনি কি আমাকে এটার পারমিশন দিবেন? জিয়ান বলে ঠিক আছে তুমি আমার কোম্পানি জয়েন করো। মিউটি বলে আমি একজন সাধারণ এমপ্লয়ের মতো জব করতে চাই, যদি এমপ্লয়িরা জানতে পারে যে আমি প্রেসিডেন্টের ওয়াইফ তাহলে সবাই আপনার মতোই ট্রিট করতে লাগবে। জিয়াং বলে এটা তো ভুল, কারণ তুমি আর কোনো সাধারণ মেয়ে না। আমি এটা চাইবো না যে আমার কোম্পানিতে সবাই তোমাকে একজন নর্মাল এমপ্লয়ের মতো ট্রিট করুক আর তোমাকে সবার কথা শুনতে হবে। মিউটি বলে আপনি কি সাধারণ মানুষকে এত নিচু চোখে দেখেন? জিয়াং বলে আমি শুধু আমার ওয়াইফের কথা বলছি আর তোমার যদি এইটাই ইচ্ছা করে তাহলে তুমি করো। এই ব্যাপারটাই মিউটি তাকে ধন্যবাদ বলে ওইখান থেকে চলে যায়। জিয়ান ভাবে সে কোন দিন বুঝবে যে আমি তাকে কত বেশি ভালোবাসি। পরের দিন মিউটি যখন কাজে জয়েন করে তখনই তার কাছে তার বড় বোনের কল আসে আর সে তাকে বলে তুমি আমাকে কেন বলনি যে তুমি বিয়ে করে ফেলেছো আর তোমাকে এত তাড়াতাড়ি বিয়ে করার কি বা দরকার ছিল? আর তুমি তো এইটাও জানো না যে ওই ছেলেটা তোমার যোগ্য নাকি না। তুমি তো জব করছিলে, তাহলে তুমি হঠাৎ করে এসব কিছু কেন করেছো?
একটা কাজ করো, আমি তোমার হাজবেন্ডের ফ্যামিলির সঙ্গে দেখা করতে চাই। মিউটি বলে ঠিক আছে, আমি একটা ডেট সিলেক্ট করে আপনাদেরকে তাদের সঙ্গে দেখা করাবো। অন্যদিকে আমরা দেখতে পাই যে ইউকিং এর লাইফও এত বেশি সহজ ছিল না। তার হাজবেন্ড একজন খারাপ ছেলে ছিল, সে তার সঙ্গে ভালো ব্যবহার করতো না আর বাইরে সে অ্যাফেয়ার করতো। পরের দিন জিয়াং তার ফ্যামিলির সঙ্গে দেখা করার জন্য তৈরি হয়ে বাইরে আসে। মিউটি বলে আপনি কি এইভাবেই তাদের সঙ্গে দেখা করবেন? এমন মনে হচ্ছে যে আপনি একটা বিজনেস মিটিং করার জন্য যাচ্ছেন। আমার আপু আর দুলাভাই অনেক সাধারণ মানুষ, তারা তো এইটাও জানে না যে আপনি কে। আপনি কি তাদের সঙ্গে সিম্পল ড্রেস পরে দেখা করতে পারেন না? এও আপনার পরিচয় গোপন করে? জিয়াং বলে আমার কাছে কোনো লোকাল কাপড়ই নেই। এটা শুনে মিউটি তাকে মার্কেটে নিয়ে যায় আর তাকে সিম্পল একটা টি শার্ট কিনে দেয়। বাসে আসার পর মিউটি নোটিস করে যে তার ঠোঁটের মধ্যে কিছু একটা হয়ে গেছে। জিয়াং বলে এটাকে নিয়ে ভয় পাওয়ার এতই বা কি আছে, বেশি মশলার খাবার খেলে এমনটা হয়ে যায়। মিউটি বলে আজকে আপনার ফ্যামিলি আমাদের বাসায় আসবে আর তার আমাদেরকে ভুল ভেবে নিবে। তাদের এমন মনে হবে যে আমরা একটু বেশি কিস করে নিয়েছি। জিয়াং বলে এমনিতেও আমরা বিবাহিত, আর এত কিছু ভাবার কি বা দরকার আছে। এটা শুনে মিউটি তাড়াতাড়ি করে ক্রিম লাগাতে চলে যায়। জিয়ান বলে দাও আমি তোমাকে লাগিয়ে দিচ্ছি। এটা বলে সে তার থেকে ক্রিমের বক্সটা নিয়ে ওইটাকে ভেঙে ফেলে। মিউটি যখনই এটাকে দেখার জন্য ওঠে তখন সে স্লিপ হয়ে জিয়াং এর উপরে পড়ে যায় আর তাদের দুজনের মাঝখানে সত্যি কিস হয়ে যায় আর রোমান্টিক একটা মুহূর্ত ক্রিয়েট হয়ে যায়। তখনই ওখানে জিয়ানের দাদিমা আর তার ছোট ভাই জিজেং এসে পড়ে আর তাদেরকে সত্যি এমন একটা সিচুয়েশনে দেখে ফেলে। এটা দেখে তো মিউটি অনেক বেশি লজ্জা পায় আর লজ্জা পেয়ে ভাবে যে এখন সবকিছুই শেষ হয়ে গেছে। কিন্তু জিয়ান তো অনেক বেশি খুশি হচ্ছিল। দাদিমা জিয়াংকে জিজ্ঞাসা করে যে তুমি কি সত্যি তাকে ডিভোর্স দিবে? আমার তো তাকে অনেক বেশি কিউটি মনে হয়েছে। জিয়াং দাদিমাকে কি বা বলতে পারতো। জিয়াং ওইখান থেকে উঠে চলে যায়। তখনই ওইখানে মিউটির ফ্যামিলি মেম্বার এসে পড়ে, যেখানে দুলাভাই তার ফালতু কথা বলা শুরু করে দেয় যে তাকে ছোটবেলা থেকে আমরা আমাদের কাছে রেখেছি, খাবার খাইয়েছি, লালন পালন করেছি, তাই আজকের দিনে 5 লাখ টাকা আপনাদেরকে আমাদেরকে দিতে হবে। এটা শুনে ইউকিং রেগে যায় আর তাকে বলতে লাগে আপনি কি এই কথাটা ভুলে গেছেন যে মিউটি দিনরাত পরিশ্রম করে আপনাকে এই সব টাকাগুলো দিত আর সে নিজের সব খরচা নিজেই করত। জিয়াং এর দাদি বলতে লাগে তাদেরকে তাড়াতাড়ি করে 5 লাখ টাকা দিয়ে দাও। মিউটি তাকে এমনটা করতে বারণ করে। দাদিমা বলে আমি এটা চাই না যে আমার ফ্যামিলির দিকে কেউ আঙুল উঠাক। এমনিতেও তুমি আমাদের বাড়ির বউ আর তারা বাইরের লোক। এত সব তামাশা হওয়ার পরেও দাদি যাওয়ার সময় মিউটিকে বলে আমি তোমাকে যা বলেছি ওইটাকে তুমি মাথায় রেখো। মিউটের দুলাভাই অন্যদিকে জিয়াংকে বলে আমরা দুজন আত্মীয়, তাই আমি আপনাকে আগেই বলে দিচ্ছি মিউটি কোনো সরল সোজা মেয়ে না আর তাদের 2 বোনের চেহারাই সরল সোজা। আমিও একটা কোম্পানির ম্যানেজার আর আমি প্রতি মাসে লাখ টাকা ইনকাম করি, তাই ইউকিং আমাকে ফাঁসিয়ে বিয়ে করে নিয়েছে আর এখন মিউটি আপনার ধন সম্পদ দেখে আপনাকে বিয়ে করে নিয়েছে আর তারা দুজন বড়লোক ছেলেদেরকে ফাঁসানোর জন্য গ্রাম থেকে শহরে এসেছে। জানি না যে তারা বাইরে কি কি করে এসেছে। জিয়াং বলে আমার আপনার থেকে জানার দরকার নেই যে মিউটি কেমন মেয়ে। সবার যাওয়ার পরে মিউটি জিয়াংকে একটা বক্স দেয় আর তাকে বলে ধন্যবাদ আমার ইনসাল্ট হওয়ার থেকে বাঁচানোর জন্য। আমার মনে হতো যে সব বড়লোকরা ভালো হয় না, কিন্তু আপনি অনেক ভালো লোক। জিয়াং মিউটিকে জিজ্ঞাসা করে দাদি যাওয়ার আগে তোমাকে কি বলেছিল? মিউটি বলে দাদি বলেছে যে আমি অনেক তাড়াতাড়ি ওনাকে একটা নাতি দিয়ে দেই, তাহলে উনি ওনার সব সম্পত্তি আমার নামে করে দিবে। জিয়াং বলে তাহলে তো তুমি ওনাকে বারণ করে দিয়েছো। মিউটি বলে আমি কি পাগল নাকি যে এই ব্যাপারটার জন্য আমি দাদিকে বারণ করে দিব? আচ্ছা এইটা বলো দাদির সব সম্পত্তি কত হবে? জিয়াং এটা শুনে তার ধুলাবাইয়ের কথাগুলো মনে করতে লাগে আর ওইখান থেকে উঠে চলে যায়। মিউটি তো কিছু বুঝতেই পারছিল না যে সে এত বেশি রাগ করে কেনই বা চলে গেল। জিয়াং তাকে একটা এগ্রিমেন্ট এনে দেয় যেটার মধ্যে নকল বিয়ের ব্যাপারে সবকিছু লেখা ছিল। জিয়াং বলে এই বিয়েটা নকল, তাই যা তোমার আছে ওইগুলো শুধু তোমারই থাকবে আর কোনো জিনিসের উপরেই তোমার কোনো অধিকার থাকবে না, যেমন আমার দাদির সম্পত্তি। যাই তুমি চাইবে ওই সবকিছু আমি দিব। মিউটি বলে ঠিক আছে, আমি এখনই এটার মধ্যে সই করে দিচ্ছি। জিয়ান ভাবতে লাগে সে এত সহজেই সই কিভাবেই বা করলো। মিউটি বলে আমি অনেক ভালো করেই জানি এখন আমি আপনাকে যেগুলো বলেছি এগুলো শুনে আপনি অনেক বেশি রেগে গেছেন। সত্যি আমার দাদির এই সয় সম্পত্তিতে কোনো ইন্টারেস্ট নেই আর আমি দাদিকে এই জন্য বারণ করিনি কারণ ফ্যামিলির সব বয়স্করাই চায়
যে ওনার বউ ওনাকে নায়নাত করে দি যাদের সাথে তারা খেলতে পারবে, আর ওনার ইচ্ছা ওনার জায়গায় ঠিক আছে। আর আমি ওনাকে দুঃখ দিতে চাইনি। একটু আগে আমি যা কিছু বলেছি ওই সব কিছু মজা ছিল মিস্টার জিয়ান। আমি আপনাকে এতদিন যা ভেবেছি আপনি তো এমনটা একদমই না। এই জন্য আমি আপনার সঙ্গে মজা করেছি, কিন্তু আমি জানতাম না যে আমি আপনার হৃদয়ে একজন লোভী মেয়ে যে জি ফ্যামিলির টাকাগুলোকে নিতে চায়। কিন্তু আপনি কোনোই চিন্তা করবেন না, 1 বছরে আমি আপনার নিয়মগুলোকে অনেক ভালোভাবেই পালন করব। আর আপনি চিন্তা মুক্ত থাকেন, আমি আপনার জি ফ্যামিলির কোনো জিনিসকে ইউজ করব না, না ওইটাকে দখল করব। এটা বলেই সে ওইখান থেকে চলে যায়। এসব কিছু শুনে জিয়ান তার ভুলটা বুঝতে পারে। তখনই সে বিউটির দেওয়া বক্সটাকে খোলে, আর ওইটার মধ্যে একটা লেটার ছিল যেটার মধ্যে মিউটি লিখেছিল যে আজকে আপনি আমার সাহায্য করেছেন, এটার জন্য আপনাকে ধন্যবাদ। আর এমনিতেই আমাদের বিয়েটা নকল, তাই আমি আপনার কোনো সুযোগ সুবিধাই নিব না। বক্সের মধ্যে 2টা কার্ড আছে, একটা কার্ডের মধ্যে 5 লাখ টাকা আছে যেটা আপনি আমার দুলাভাইকে দিয়েছেন, এটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। আর অন্যটার মধ্যে টাকা আছে যেগুলো এতদিন যাবত আপনি আমার উপরে খরচ করেছেন। এটা দেখে জিয়াং অনেক বেশি গিল্টি ফিল করে আর তার থেকে ক্ষমাও চাইতে পারে না। পরের দিন জিয়াং তার জন্য ব্রেকফাস্ট তৈরি করে, কিন্তু মিউটি ওইটাকে খাবার থেকে বারণ করে দেয়। এটা বলে যে এটা তো আপনার টাকার, যেটা আমি খেতে পারবো না, না হলে আপনার এগ্রিমেন্টের নিয়মগুলো ব্রেক হবে। রাস্তার মধ্যে মিউটি স্কুটিটা খারাপ হয়ে যায়। তখনই ওখানে জিয়াং এসে তাকে তার সঙ্গে চলতে বলে, কিন্তু মিউটি তাকে আবারও এটাই বলে যে আমি আপনার কোনো জিনিসই ইউজ করতে পারবো না। এটা বলেই সে তার ফ্রেন্ডের সঙ্গে ওইখান থেকে চলে যায়। যখনই সে অফিসে যায় ওইখানের ম্যানেজার একটা নিউ এমপ্লয়িকে অনেক বেশি বকা দিচ্ছিল, যেটা দেখে মিউটি তার সাহায্য করে আর ওই ম্যানেজারের বকা থেকে তাকে বাঁচায়। সে তাকে ছোট বোন ভেবে তার সব সমস্যাতেই তাকে সাহায্য করে। কিছুক্ষণ পরে সে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করে তুমি কেন কান্না করছো? মেয়েটা বলে আমি তো নতুন এমপ্লয় আর আমি ভালো করে কোনো কাজই পারি না, কিন্তু ম্যানেজার মিস্টার জিয়াওয়ের সঙ্গে আমাকে কোম্পানির মিটিং করার জন্য বলেছে। আর এইখানে সবাই জানে যে মিস্টার জিয়ান একটা খারাপ লোক, উনি আমার সঙ্গে কিছু করে না দেয়। আপনি কি আমার সঙ্গে যেতে পারবে? মিউটি বলে তুমি একদমই চিন্তা করবে না, আর আমি তোমার সঙ্গে নিশ্চয়ই যাব। মিউটি ভাবে আমিও এমন লোকদেরকে ফেস করতে চাই না, কিন্তু মিউটিকে জানতো না কি যে সে আজকে যে মেয়েকে সাহায্য করছে সেই তাকে বিপদের মধ্যে ফাঁসানোর জন্য নিয়ে যাচ্ছে। মিটিং এর মধ্যে মিউটি বলে আপনি যা বলতে চান আমাকে বলতে পারে, কারণ ওই এমপ্লয়িটা এখনো নতুন। যেখানে ওই লোকটা তার স্বভাব চরিত্র দেখাতে শুরু করে আর মিউটিকে ড্রিঙ্ক অফার করে। মিউটি তার সঙ্গে প্রজেক্টের ব্যাপারে কথা বলার চেষ্টা করে, কিন্তু সে তো তার খারাপ ইন্টেনশন নিয়ে লেগেই ছিল। অন্যদিকে জিহান মিউটির থেকে ক্ষমা চেয়ে তাকে বিয়ের জন্য প্রপোজ করে, কিন্তু অনেক সময় হয়ে যাওয়ার পরেও যখন মিউটি আসে না তখন সে অফিসে কল করে তার ব্যাপারে জিজ্ঞাসা করে, যেখান থেকে সে জানতে পারে যে মিউটি তো জাঙ্গের সঙ্গে মিটিং এ আছে। ওইখানে এই মেয়েটা জাঙ্গের ইশারাতে ড্রিঙ্কের মধ্যে কিছু মিশিয়ে দেয়, যেটাকে খাওয়ার পর মিউটি অজ্ঞান হয়ে যায়। জাং ওই মেয়েটাকে বলে এইবার ম্যানেজার লিও আর তোমরা দুজন একত্রিত হয়ে আমার জন্য এত সুন্দর একটা মেয়ে পাঠিয়েছ, আর আমি এই প্রজেক্টে অনেক তাড়াতাড়ি সই করে দিব। এইবার তো লিওর প্রমোশন নিশ্চয়ই হবে। আর সে মিউটিকে নিয়ে ওইখান থেকে চলে যায়। ওই মেয়েটা ভাবে ম্যানেজার লিও আমাকে বলেছিল যে আমি যদি ওনার সঙ্গ দেই তাহলে উনি আমাকে কোম্পানির ভালো পজিশন দিবে। অন্যদিকে ঝাং মিউটির সঙ্গে কিছু করতেই পারতো, তখনই ওখানে জিয়াং এসে পড়ে। তাকে দেখে তো সে অনেক বেশি ভয় পেয়ে যায়, আর জিয়াং এসেই তাকে মারতে লাগে আর বলে তোমার সাহস কিভাবে হলো আমার ওয়াইফকে টাচ করার? এটা শোনার পর তো সে অবাক হয়ে যায়। জিয়াং তো অনেক বেশি রেগে ছিল, তাই সে তাকে ব্যাংকরাপ করে দেয় আর মিউটিকে তার সঙ্গে নিয়ে ওইখান থেকে চলে যায়। যেখানে সে নেশাগ্রস্ত অবস্থায় জিয়াংকে বলে যে আমি আপনাকে ঘৃণা করি, আপনি সবসময় আমাকে সন্দেহ করেন। জিয়ান বলে প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। এখন আমি তোমাকে প্রমিস করছি যে আমি আর কোনোদিনও তোমাকে হার্ট করব না। পরের দিন সকালে মিউটির যখন চোখ খুলে সে তাকে বিছানায় দেখে ভাবতে লাগে যে আমি তো কালকে মিটিং এ ছিলাম আর আমি এইখানে কি করছি। সে যখন অফিসে যায় তখন সব এমপ্লয়িরা তাকে দেখে উল্টাপাল্টা কথা বলতে লাগে যে এই মেয়েটা কত নির্লজ্জ, কালকে ঝাঙ্গের সঙ্গে থেকে আজকে অফিসে এসে গেছে। তখনই ওইখানে ম্যানেজার আসে আর তাকে বলে তোমার সাহস কিভাবে হলো এইখানে আসার?
কালকে রাতে তুমি একটা প্রজেক্টের জন্য ঝাঙ্কের সাথে ছিলে যাতে কোম্পানিতে তুমি একটা ভালো জায়গায় যেতে পারো। তুমি কত খারাপ মেয়ে। মিউটি বলে তুমি এসব কি উল্টাপাল্টা কথা বলছো? আমি এমন কিছুই করিনি, আর এই মেয়েটা তো আমার সঙ্গে ছিল। কিন্তু ওই মেয়েটা অফিসের সামনে মিথ্যে কথা বলে মিউটিকে অসম্মান করে দেয়। এটা দেখে সব এমপ্লয়িরা মিউটির বিপক্ষে চলে যায় আর বলে তাকে এখান থেকে বের করো, কারণ সে তো আমাদের সঙ্গে থাকার যোগ্যই না। তখনই ওইখানে জিয়াং আসে আর ম্যানেজার মিউটির বিপক্ষে জিয়াংকে বলতে লাগে। জিয়াং বলে এত তারা কিসের, প্রথমে তুমি কিছু দেখে নাও। তখনই ওখানে ঝাংকে আনে আর ঝাং সবার সামনে বলে দেয় যে এসব কিছু লিও আর এই মেয়েটাই করেছে। তারা দুজনে একসঙ্গে হয়ে এই সবটা প্ল্যান করেছিল। এটা দেখে ম্যানেজার বলতে লাগে হয়তো মিউটি এই লোকটাকে টাকা খাইয়েছে, এই জন্যই সে এমনটা বলছে। সে আমাকে বদনাম করে নিজের সুপারভাইজারের জায়গাটা নিতে চায়। জিয়াং বলে কি বলেছো তুমি? সুপারভাইজার? আমার ওয়াইফ নিজের কোম্পানির মধ্যে সুপারভাইজারের পোস্ট পাওয়ার জন্য এই কাজ করবে? এটা শোনার পর তারা দুজন অনেক বেশি অবাক হয় আর জিয়াং তাদেরকে কাজ থেকে বের করে দেয় আর বলে তারা যাতে কোথাও জব না পায় আর তাদেরকে পুলিশের কাছে দিয়ে দাও, যাতে তারা যা করেছে এটা শাস্তি তারা ভালোভাবে পেতে পারে। তারপরে জিয়াং মিউটিকে তার সঙ্গে নিয়ে যায় আর তাকে জিজ্ঞাসা করে তুমি কি ঠিক আছো? মিউটি বলে কালকে রাতে আপনি আমাকে বাঁচিয়েছেন, এই জন্য ধন্যবাদ। জিয়াং বলে ওই দিন আমি তোমাকে ভুল ভেবেছি, এই জিনিসটার জন্য আমি অনেক বেশি লজ্জিত। আমি মানছি যে আমি দোষী, এটার জন্য তুমি যা শাস্তি দিতে চাও দিতে পারো, কিন্তু প্লিজ তুমি আমাকে ঘৃণা করবে না, আমাকে ক্ষমা করে দাও। মিউটি বলে কোনো সমস্যা নেই, আর আপনি এত বেশি সিরিয়াস কেন হচ্ছে? আমরা তো শুধু 1 বছরই একসঙ্গে আছি, তারপরে তো আমরা আলাদাই হয়ে যাব। জিয়াং বলে আমি তোমার সঙ্গে সারাটা লাইফ কাটাতে চাই, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এটা শোনার পর তো মিউটি অনেক বেশি অবাক হয়ে যায় আর জিয়াং বলে আমি তোমাকে বিয়ে করতে চাই, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি কি আমার সঙ্গে তোমার পুরোটা লাইফ কাটাবে? মিউটি বলে এটা আমার জন্য এত ছোট ব্যাপার না, এখনই আমি আপনাকে কিছুই বলতে পারছি না, আমাকে একটু সময় দিন, আমি এই ব্যাপারে ভেবে আপনাকে বলবো। জিয়াং বলে আমি সারা জীবন তোমার উত্তরের অপেক্ষা করব। আর এই ড্রামাটি শেষ হয়ে যায়। আপনাদের এই ড্রামাটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দিবেন। এমন আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।